তো আজকে আমরা দেখব স্থিতি এবং গতি অর্থাৎ রেস্ট এবং মোশন। দেখো এখানে কি আছে, খরগোশ এবং কচ্ছপের একটা ছবি আছে। খরগোশ এবং কচ্ছপ সম্পর্কে আমরা একটা বিখ্যাত গল্প জানি। যাই হোক, সেই গল্প অনুসারে বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথম অবস্থায় খরগোশ এবং কচ্ছপ চিন্তা করলো তারা একটা রেস করবে। তো রেসের সব আয়োজন হলো, তারা একটা পয়েন্ট ঠিক করলো, এই পয়েন্ট থেকে তারা রেসটা শুরু করবে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো যখনই রেফারির বাঁশি বাজলো, খরগোশ চিন্তা করলো, আরে কচ্ছপের সাথে যদি আমি রেস লাগি তাহলে কি হবে, আমার মান সম্মান থাকবে যদি কচ্ছপের সাথে রেসে আমি ফুল ডেডিকেশন দিই। তাই সে এখানে দাঁড়িয়ে থাকলো এবং চিন্তা করলো কচ্ছপ যেই মাত্র এন্ড লাইনের কাছে পৌঁছাবে তখন সে একটা লাফ দিয়ে সে রেসটা জিতে যাবে। আবার এদিক দিয়ে কচ্ছপ কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে সামনের দিকে আগালো। খরগোশ যে জায়গায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তো প্রথম অবস্থায় ধরো রেস শুরু হওয়ার আগে টাইম ইকুয়াল আমরা জিরো কল্পনা করি। টি ইকুয়াল টাইম ইকুয়াল জিরো, কারণ কি এখনো রেস শুরু হয় নাই, টাইম জিরো। আর এখানে একটা অবস্থান, এটা দ্বারা আমি অবস্থান ডিনোট করলাম, অর্থাৎ এখান থেকে রেসটা শুরু হয়েছে, নিচের ক্ষেত্রে এখান থেকে রেসটা শুরু হয়েছে। তো কি হয়েছে, টাইম যত বাড়ছে কচ্ছপ আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন একটা সময় হচ্ছে কচ্ছপ একটা র্যান্ডম পজিশন, মনে করো এই পজিশনে এসে পৌঁছালো। এই থেকে স্টার্টিং পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব মনে করো 5 মিটার। আর কচ্ছপের এই হাঁটি হাঁটি পাপা করে আস্তে আস্তে স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে আসতে কচ্ছপের সময় লেগেছে টি সমান মনে করো 5 সেকেন্ড। অর্থাৎ রেস শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে 5 সেকেন্ডে 5 মিটার পথ অতিক্রম করেছে এই কচ্ছপটা। এদিকে খরগোশ কি করেছে, সে গাজর নিয়ে ব্যস্ত আছে, সে কোনো পথ অতিক্রম করেনি, সে আগে যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। তার ক্ষেত্রে টাইম কত হবে, টি ইকুয়াল কি হবে জিরো না, কারণ কি রেস তো শুরু হয়ে গেছে, সো টাইম বাড়ছে। খরগোশটা যখন কচ্ছপটা যদি প্রথম থেকে 5 মিটার দূরে আসতে 5 সেকেন্ড সময় লাগায়, তাহলে খরগোশের ক্ষেত্রেও কিন্তু পাঁচ টাইম টি ইকুয়াল 5 হবে, কারণ কি কচ্ছপটা 5 মিনিটে স্টার্টিং পয়েন্ট থেকে এই পয়েন্টে গিয়েছে, আর এই খরগোশটা 5 সেকেন্ডই এখানে দাঁড়িয়ে আছে। রেস শুরু হওয়ার 5 সেকেন্ডে এখানে দাঁড়িয়ে আছে, আর হচ্ছে কচ্ছপটা 5 সেকেন্ডে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসেছে। তো খরগোশের ক্ষেত্রেও টাইম টি ইকুয়াল 5 হবে, কচ্ছপের ক্ষেত্রেও টাইম টি ইকুয়াল 5 হবে। এখন কচ্ছপটা 5 মিনিট সময় 5 মিটার দূরত্ব অতিক্রম করে, কিন্তু খরগোশটা 5 সেকেন্ড সময় কি করে কোনো দূরত্ব অতিক্রম করেনি, সে আগেও যেখানে ছিল এখনো সেখানে আছে। দূরত্ব আমরা এস দিয়ে ডিনোট করি, বা প্রথম অবস্থায় আমরা ডি ধরি। ডি ইকুয়াল কি হবে জিরো, কারণ কি কচ্ছপের ক্ষেত্রে ডি ইকুয়াল, কচ্ছপ না খরগোশের ক্ষেত্রে ডি ইকুয়াল জিরো হবে, কারণ কি সে কোনো দূরত্ব অতিক্রম করেনি, যেখান থেকে রেস শুরু হয়েছে সেখানেই আছে, সো ডি ইকুয়াল জিরো। আর কচ্ছপের ক্ষেত্রে কি হবে, ডি ইকুয়াল 5 মিটার, কারণ কি কচ্ছপটা 5 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন দেখো সময় বাড়ার সাথে সাথে কচ্ছপটার দূরত্বের পরিবর্তন ঘটেছে কিন্তু, অর্থাৎ সময় আস্তে আস্তে বেড়েছে, কচ্ছপটার দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আস্তে আস্তে বেড়েছে। সময় বাড়ার সাথে সাথে দূরত্বের পরিবর্তন ঘটেছে বা বেড়েছে কচ্ছপের ক্ষেত্রে। খরগোশের ক্ষেত্রে কি হয়েছে, সময় কিন্তু বেড়েছে, সময় বাড়ার সাথে সাথে দূরত্বের কোনো পরিবর্তন ঘটেনি, দূরত্বের পরিবর্তন শূন্য, অর্থাৎ যে আগেও যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। এই সময় বাড়ার সাথে সাথে যদি কোনো বস্তুর বা কোনো ব্যক্তির হোয়াটএভার কোনো বস্তুর দূরত্বের পরিবর্তন ঘটে, তাহলে বস্তুর সেই অবস্থাটাকে গতি বলা হয়, গতি। যাই হোক, আবার যদি কোনো বস্তুর সময় বাড়ার সাথে সাথে দূরত্বের পরিবর্তন না ঘটে, অর্থাৎ দূরত্ব আগেও সে যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় যদি থাকে, দূরত্বের পরিবর্তন না ঘটে, তবে সময় বাড়তে হবে। মাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে সময় বাড়তে হবে, সময় বাড়তে হবে, কিন্তু দূরত্ব কোনো পরিবর্তন ঘটবে না। ডেলটি বা দূরত্বের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু সময় বাড়তে হবে। যদি কোনো বস্তুর দূরত্বের পরিবর্তন না ঘটে এবং সময় বাড়ে, তাহলে সেই অবস্থাটাকে স্থিতি বলে। স্থিতি, স্থিতি অবস্থা, আর এটা হচ্ছে গতিশীল অবস্থা। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, গতি এবং স্থিতি এর সংজ্ঞা কিন্তু আমরা এখান থেকেই লিখতে পারি, কচ্ছপ এবং খরগোশের উদাহরণ থেকে। গতি কি, সময়ের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় গতি। আমি আর লিখলাম না, আমার হাতের লেখা প্রচুর বাজে, তো এটুকু তোমাদের স্যাক্রিফাইস করতে হবে। আবার স্থিতি কি, স্থিতি সময়ের পরিবর্তন হবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হবে না, সময়ের
পরিবর্তন হবে, কিন্তু অবস্থানের পরিবর্তন হবে না। সেই অবস্থাটাকে কি বলা হবে? স্থিতি। আচ্ছা, মনে করো এখানে একটা ট্রেন আছে, তুমি ট্রেন দিয়ে রুয়েটের দিকে রওনা দিয়েছো। ট্রেনের ভিতরে দুইটা সিট আছে, স্পেশালাইজ ট্রেন, যে এক সিটে তুমি বসা, অপর সিটে তোমার বন্ধু বসা। আবার বাইরে তোমাকে অন্য একটা বন্ধু বিদায় দিতে এসেছে। দুইজনেই মহান পদার্থবিদ, পদার্থবিদ্যায় দুইজনেরই চরম দক্ষতা রয়েছে। বেশ, এখন তোমার পদার্থবিদ ট্রেনে থাকা বন্ধু কি বলল? তুমি হচ্ছে স্থির। ট্রেন কিন্তু এদিকে চলছে। বেশ, কিন্তু বাহির থেকে তোমার আর এক মহান পদার্থবিদ বন্ধু বলে উঠল, তুমি হচ্ছে গতিশীল। বেশ, এখন তুমি চরম বিপাকে পড়ে গেলে। দুইজনেই মহান পদার্থবিদ, এখন তুমি চরম দ্বিধায় পড়ে গেলে। কি করবে? তুমি কি আসলে স্থির নাকি গতিশীল? তুমি ভাবতে পারো তুমি যেহেতু বসে আছো ট্রেনের ভিতরে, তুমি স্থির, অথবা যেহেতু ট্রেন চলছে সেহেতু তুমি গতিশীল। আসলে বিষয়টা কিন্তু তেমন ভাবে কাজ করে না। আসলে দুটা উক্তি সঠিক। কিভাবে সঠিক দুইটা উক্তি? আসো চেক করি। তোমার ট্রেনের ভেতরে থাকা পদার্থবিদ বন্ধুর চোখে তুমি স্থির এই কারণে, তোমার ট্রেনে থাকা পদার্থবিদ বন্ধু কি অ্যাপ্লাই করেছে? সে জানে কোন বস্তু স্থির হওয়া মানে সময় বাড়বে, কিন্তু দূরত্ব হচ্ছে শূন্য হবে, অর্থাৎ দূরত্বের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো, ট্রেন তো চলছে, সময় বাড়ছে। স্টেশনে যখন ছিল তখন মনে করো 4টা বাজে, আস্তে আস্তে সময় বাড়তেছে 4টা 15, 15 মিনিট সময় বাড়ছে, কিন্তু তুমি কিন্তু তার সামনেই বসে আছো, অর্থাৎ ডিস্টেন্স বা দূরত্ব জিরো, দূরত্বের তোমার কোনো পরিবর্তন হয়নি। সেই কারণে তুমি হচ্ছে স্থির অবস্থায় আছো, এজন্য তোমাকে তোমার মহান পদার্থবিদ বন্ধু স্থির বলে আখ্যায়িত করছে। আবার বাইরে থাকা বন্ধু কি চিন্তা করেছে? যখন তোমার ট্রেন ছেড়েছে তখন বাজে হচ্ছে 4টা, যখন তোমার হচ্ছে মন্তব্য করেছে সে, তখন বাজে হচ্ছে 4টা 15, সময় বাড়ছে, অর্থাৎ 15 মিনিট হয়ে গিয়েছে, মাঝখানে কি সময় বেড়েছে। এবং দূরত্ব কি হয়েছে? আগে তোমার ট্রেন ছিল এখানে, মনে করো দূরত্ব ছিল এটা, এখন তোমার ট্রেন যদি এখানে থাকে তাহলে দূরত্ব এটা, অবশ্যই দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ট্রেন চলছে, তোমার বন্ধু স্টেশনে দাঁড়িয়ে আছে, তোমার বন্ধুর থেকে তোমার দূরত্ব বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে কি হবে? তোমার বন্ধুর চোখে তুমি হচ্ছে গতিশীল, অর্থাৎ তুমি স্থির এবং তুমি গতিশীল, দুটা উক্তি সঠিক। যখন তুমি দুটা উক্তির আগে লাগাবে হচ্ছে দৃষ্টিতে শব্দটা, দৃষ্টিতে, অর্থাৎ তোমার বন্ধুর দৃষ্টিতে, ট্রেনের ভেতরে থাকা বন্ধুর দৃষ্টিতে তুমি স্থির, ট্রেনের বাহিরে থাকা বন্ধুর দৃষ্টিতে তুমি গতিশীল। এখন দৃষ্টিতে শব্দটা, দৃষ্টিতে শব্দটা হচ্ছে কেমন জানি একটু নন টেকনিক্যাল টার্ম, মানে একটু বাংলা বাংলা টাইপের শোনায়। এটাকে হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় সাপেক্ষে। সাপেক্ষে, দৃষ্টিতে শব্দটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় সাপেক্ষে। এখন এটা কি দাঁড়ালো? সম্পূর্ণ বিষয়টা দাঁড়ালো বাহিরে থাকা বন্ধুর সাপেক্ষে তুমি গতিশীল, গতিশীল, কিন্তু ভিতরে থাকা বন্ধুর সাপেক্ষে তুমি স্থির। দুটা উক্তিই সঠিক, তুমি গতিশীল, তুমি স্থির। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এখানে হচ্ছে দুইটা টার্ম কাজ করবে। একবার হচ্ছে তুমি গতিশীল, একবার হচ্ছে তুমি স্থির, কিন্তু কখন কখন? বাহিরে থাকা বন্ধুর সাপেক্ষে। সাপেক্ষে শব্দটাকে হাইলাইট করে দিতে হবে। বাহিরে থাকা বন্ধুর সাপেক্ষে তুমি গতিশীল, ভিতরে থাকা বন্ধুর সাপেক্ষে তুমি স্থির। একদম অ্যাবসলিউট ভাবে বলা যাবে না তুমি স্থির কি তুমি গতিশীল, বলতে হবে সাপেক্ষের শব্দটা ইউজ করে। অর্থাৎ বাইরে থাকা বন্ধুর সাপেক্ষে তুমি গতিশীল, ভিতরে থাকা বন্ধুর সাপেক্ষে তুমি স্থির। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে আর একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সিদ্ধান্তটা কি? গতি এবং স্থিতি, গতি এবং স্থিতি পুরোটাই আপেক্ষিক, পুরোটাই আপেক্ষিক। অর্থাৎ রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ। রিলেটিভ অর্থ, রিলেটিভ অর্থ হচ্ছে আপেক্ষিক, আর আপেক্ষিক মানেই হচ্ছে সাপেক্ষে। এখান থেকে বলতে পারো গতি এবং স্থিতি পুরোটাই আপেক্ষিক। আর একটা মজার বিষয় দেখি। এতক্ষণ আমরা দেখেছিলাম কি গতি এবং স্থিতি পুরোটাই আপেক্ষিক, অর্থাৎ গতি এবং স্থিতি অন্য বস্তুর উপর ডিপেন্ড করে, অন্য বস্তুর অবস্থার উপর ডিপেন্ড করে। এখন আমরা দেখব আসলে মহাবিশ্বে বা পৃথিবীতে স্থির বলতে কিছু নেই। স্থির ডাজেন্ট এক্সিস্ট, সবকিছুই গতিশীল। গতিশীল কিভাবে? তোমার কথাই চিন্তা করো।
তুমি সারাদিন দৌড়াদৌড়ি করলে বুঝলে তুমি গতির উপর আছো, কিন্তু যখন রাতে ঘুমোতে গেলে তখন চিন্তা করো কি রাতে তুমি স্থির আছো? না, রাতে কিন্তু তুমি স্থির নেই। তুমি ঘুমাচ্ছ ঠিকই, সময়ের পরিবর্তন ঘটছে, দূরত্বের কোনো পরিবর্তন ঘটছে না, যার কারণে তুমি মনে করতেছো তুমি স্থির আছো, কিন্তু না। তোমার বডির ভিতরে যে একটা হার্ট আছে, হার্টটা কিন্তু কন্টিনিউয়াসলি পাম্প করছে। তোমার ফুসফুস আছে, ফুসফুস থেকে প্রতিনিয়ত তুমি শ্বাস প্রশ্বাস করছো ঘুমের সময়ও। তাহলে কিভাবে বলো তুমি স্থির? তুমি কিন্তু স্থির না। আসলে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত গতিশীল। আবার আরেকটা জিনিস দেখো, পৃথিবীর কথা চিন্তা করো। পৃথিবী কিন্তু নিজ কক্ষপথে প্রতিনিয়ত প্রদক্ষিণ করছে, পৃথিবী কিন্তু স্থির না। যেহেতু পৃথিবী স্থির না, সময়ের সাথে অবস্থানেরও পরিবর্তন ঘটছে। সেহেতু কি বলা যায়, পৃথিবীর প্রত্যেকটা বস্তু কিন্তু গতিশীল। গতিশীল কে স্থির বলা যাবে না। যখন ফিজিক্স নিয়ে চিন্তা ভাবনা করি, ম্যাথ ট্যাথ করি বা পড়ালেখা করি, তখন এত সূক্ষ্মভাবে কোনো কিছু আমরা চিন্তা করি না। আমরা স্বাভাবিকভাবে যেটাকে স্থির লাগে সেটাকে স্থির হিসেবে চিন্তা করি, যেটাকে গতিশীল লাগে আমাদের কাছে সেটাকেই গতিশীল হিসেবে চিন্তা করে সাধারণত প্রবলেম গুলো সলভ করি। অর্থাৎ আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি, অতি ক্ষুদ্রভাবে সূক্ষ্ম লেভেলে চিন্তা করলে আসলে স্থির বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। পৃথিবীতে সবকিছুই গতিশীল। পৃথিবী কেন, মহাবিশ্বেও স্থির বলতে কোনো কিছু এক্সিস্ট করে না, সবকিছুই গতিশীল। কিন্তু আমরা হিসেবের সুবিধার্থে বা ফিজিক্স নিয়ে যখন চিন্তা ভাবনা করি, তখন সবসময় সাপেক্ষে, অন্য কোনো কিছুর সাপেক্ষে বস্তুটাকে স্থির এবং গতিশীল ধরে প্রবলেম গুলো ফেস করি বা প্রবলেম গুলো সলভ করি। অর্থাৎ সাপেক্ষে জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা বোঝা গেল। যদি তুমি কোনো কিছুর সাপেক্ষে না ধরতে, তখন পৃথিবীতে যে বস্তুগুলো আছে সবগুলোই গতিশীল ধরা লাগতো। তো পৃথিবীর অন্য একটা স্থির বস্তুর সাপেক্ষে তুমি চিন্তা করলে আর একটা বস্তুকে স্থির ধরতে পারো অথবা গতিশীলও ধরতে পারো। এভাবে অন্য কোনো বস্তুর সাপেক্ষে চিন্তা ভাবনা করে তোমার প্রবলেম গুলো সলভ করতে হবে। সহজ ভাষায় বলতে গেলে ভাই, আমাদের কাছে যেটা গতিশীল মনে হয় আমরা সেটাকেই অঙ্ক করার সময় গতিশীল ধরবো, আবার আমাদের কাছে যেটা স্থির মনে হয় সেটাই অঙ্ক করার সময় স্থির ধরবো। এতগুলো কথা শুধুমাত্র বোঝার জন্য বললাম। গতি এবং স্থিতি সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে তোমার ক্লাসটা শেষ করছি। চাইলে আনসারটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। সাপোজ একটা হট এয়ার বেলুন আছে, বেলুনটা উপরের দিকে যাচ্ছে, বেলুনে তুমি এবং তোমার এক বন্ধু আছে, যাকে P2 দিয়ে ডিনোট করেছি। আবার গ্রাউন্ডে হচ্ছে P1 নামক তোমার এক বন্ধু আছে। তো কি হয়েছে, বেলুনটা উপরের দিকে উঠছে। এখন তোমার বলতে হবে তুমি কার সাপেক্ষে স্থির এবং কার সাপেক্ষে গতিশীল। এটা তোমাকে কমেন্টে জানাতে হবে। এটা হচ্ছে তোমার CW কমেন্ট ওয়ার্ক।